নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলতে শুরু করেছে। ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে এমন একটি হিট লিস্ট জারি করেছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্তাদের নাম রয়েছে। এই ঘোষণার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতানিয়াহুর মার্কিন সফরের পরপরই এই পদক্ষেপ। তাহলে কি কূটনীতির পথ বন্ধ হয়ে যুদ্ধের ছায়া ঘনাচ্ছে, নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল ইরানের? আজকে আমরা বিশ্লেষণ করব এই বিস্ফোরক পরিস্থিতির প্রতিটা দিক। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে কি হবে এর পরবর্তী সময়ে। সংবেদনশীল এবং আন্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতিতে ভীষণ তাৎপর্যপূর্ণ এই ঘটনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে একটা হিট লিস্ট বার করেছে, আর সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামটা। শুধু এখানেই শেষ নয়, তালিকায় রয়েছেন মোসাদ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, আইডিএফ প্রধান, এয়ারফোর্স চিফ, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান এবং অপারেশন চিফ। অর্থাৎ ইসরায়েলের সামরিক আর রাজনৈতিক নেতৃত্বের প্রায় পুরোটা শীর্ষস্তরের নাম এখানে রয়েছে। এই ঘটনা নিছক একটা ঘোষণা নয়, এটি একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা যে তারা থামবে না, চালিয়ে যাবে। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে ইসরায়েল, বিশেষ করে মোসাদ, বিভিন্ন সময়ে তাদের শত্রুদের বিরুদ্ধে একটা টার্গেট লিস্ট তৈরি করত, কিন্তু এবার প্রথমবার ইরান সরাসরি রাষ্ট্রীয়ভাবে এমন একটা তালিকা প্রকাশ করলো। এটা নিছক কূটনৈতিক কোনো বক্তব্য নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের সূচনা বলেই মনে করছেন অনেকে। কিন্তু এখানে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই তালিকা প্রকাশিত হয়েছে ঠিক তখনই যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন সফর সেরে ফিরলেন। 11ই ফেব্রুয়ারি তিনি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন আমেরিকা ইরানের সঙ্গে আলোচনায় বসবে এবং তারপর পরিস্থিতিটা মূল্যায়ন করবে। আমরা প্রত্যেকেই আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক সম্পর্কে প্রত্যেকেই জানি, যারা ভূরাজনৈতিক খবর রাখি। এই প্রেক্ষাপটে ইরানের হিট লিস্ট যেন এক ধরনের কড়া জবাব। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এই পদক্ষেপ নিয়ে কি বোঝাতে চাইছে গোটা বিশ্বকে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিকালে অন্য দেশের রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত গুরুতর একটা বিষয়। ইরান নিজেরাও জানে, কিন্তু তারপরেও তারা ভয় না পেয়ে এই কাজটা করেছে। এটি কেবল দুই দেশের মধ্যেকার উত্তেজনা বাড়ায় না, বরং বৃহত্তর আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কেউ কেউ তো বলছেন এই পদক্ষেপ ইসরায়েলকে সামরিক প্রতিক্রিয়া জানানোর অজুহাত দিতেই পারে। অন্যদিকে আবার কিছু বিশেষজ্ঞের মতামত, এটি কেবল একটা কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ। ইরান খুব ভালো করেই জানে সরাসরি যুদ্ধ মানেই বিশাল ক্ষয়ক্ষতি হবে, কিন্তু একই সঙ্গে তারা এটাও বোঝাতে চাইছে যে তারা কিন্তু আর ভয় পায় না এবং প্রতিশোধ নিতে সক্ষম। তারা পিছিয়ে যাবে না। গত কয়েক বছরে ইরানের শীর্ষ সামরিক আর পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করে হামলা হয়েছে, একথা গোটা বিশ্ব জানে। ইরান বরাবরই অভিযোগ করেছে যে এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। সেই প্রেক্ষাপটে এই তালিকায় যেন প্রতিক্রিয়ার একটা ভাষা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রক্সি যুদ্ধ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তৃত। হিজবুল্লাহ, হামাস সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তাদের সম্পর্কটা আছে। ফলে সরাসরি রাষ্ট্রীয় হামলার বদলে পরোক্ষ বা প্রক্সি হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার ইসরায়েলও দীর্ঘদিন ধরে গোপন অভিযান আর লক্ষ্যভিত্তিক আঘাতের কৌশল ব্যবহার করে আসছে। দেখুন, ইসরায়েলকেও বিশ্বাস নেই, আমেরিকাকেও বিশ্বাস নেই। ইরান যেটা করছে অনেকখানি বাধ্য হয়েই করছে। তারাও কম শক্তিশালী নয়। এই মুহূর্তে তাদের এই বার্তা বুঝিয়ে দিচ্ছে যে তারা অন্তত এই মুহূর্তে ইসরায়েলকে আর ভয় পাচ্ছে না, না আমেরিকাকে। আমেরিকার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ওয়াশিংটন বলছে তারা আলোচনা চাইছে, অন্যদিকে ইসরায়েল চাইছে কঠোর অবস্থান নিতে। আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ যদি সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে শুধু ইরান বা ইসরায়েল নয়, এখানে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, একটা সম্ভাবনা রয়েছে।
আর তার প্রভাব পড়বে তেলের বাজার থেকে শুরু করে গোটা পৃথিবীর অর্থনীতিতে। ফলে চাপের মুখে প্রত্যেকটা দেশই কম বেশি পড়বে, তাতে সেটা ভারত হোক, রাশিয়া হোক বা অন্য কোনো দেশ হোক। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে একটা অদ্ভুত সন্ধিক্ষণে। হিটলিস্ট কি বাস্তব হামলার পূর্বাভাস, নাকি এটা কেবল চাপ সৃষ্টির একটা কৌশল ইরানের কাছে? ইতিহাস বলছে অনেক সময় এমন ঘোষণায় বড় সংঘাতের সূচনা করে দেয়, আবার অনেক সময় কূটনৈতিক চাপ বাড়িয়ে সমঝোতার পথও তৈরি হয়েছে। তবে আমাদের মতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সংযম থাকা আর কূটনৈতিক উদ্যোগ নেওয়া। কারণ একবার যদি সরাসরি সামরিক সংঘর্ষটা লেগে যায়, তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আধুনিক যুদ্ধ মানেই সীমাহীন ক্ষতি ইরানের হবে, ইসরায়েলের হবে। আর মাঝখানে ইরান এবং ইসরায়েলকে যারা সাপোর্ট দেবে, বন্ধু দেশগুলো, তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাদেরও ক্ষয়ক্ষতি হবে। সুতরাং আমরা এমন একটা সময় দাঁড়িয়ে গেছি যেখানে একটা ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। ইরানের হিট লিস্ট কি শুধু একটা তালিকা? এটা শুধু একটা তালিকাই নয়, একটা কড়া বার্তাও বলতে পারেন, একটা সতর্ক বার্তা। এবং হয়তো একটা বড় ঝড়ের পূর্বাভাসও ইরান দিয়ে রাখলো। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বটা নয়, এটা আন্তর্জাতিক কূটনীতি, সামরিক কৌশল এবং ক্ষমতার রাজনীতির একটা জটিল অধ্যায় বলতে পারেন। ইরানের প্রকাশ্যে হেডলিস্ট ঘোষণা নিঃসন্দেহে উত্তেজনাকে নতুন মাত্রা দিয়ে দিল। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি বাস্তব যুদ্ধের পূর্বাভাস দিল, নাকি এটা একটা পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাল? এই ঘটনা দুই দিক থেকেই সমানভাবে উদ্বেগজনক। একদিকে ইসরায়েল বহু বছর ধরে গোপন অভিযানের মাধ্যমে ইরানের সামরিক আর পারমাণবিক কাঠামোতে বারবার আঘাত করেছে এবং অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে, যার অভিযোগ ইরান বারবারই করে গেছে। অন্যদিকে ইরান এখন সরাসরি নাম প্রকাশ করে শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার হুমকি দিয়ে এক প্রকার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো গোটা বিশ্বে। এটি আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং ভবিষ্যতে অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণে উৎসাহিত করতে পারে, যেটা বিশ্ব রাজনীতিকে আরো অনিরাপদ জায়গায় নিয়ে গেল। এখানে আমেরিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন যদি সত্যি আলোচনা এবং সমঝোতার পথ খোঁজে, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়তো তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কারণ একদিকে তাদের দীর্ঘদিনের বন্ধু ইসরায়েল, অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী খেলোয়াড় হচ্ছে এই মুহূর্তে ইরান। ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুন জ্বালিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই উত্তেজনা যদি প্রক্সি যুদ্ধের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, ইরান প্রথম থেকে যেভাবে হামলার শিকার হয়েছে ইসরায়েলের দ্বারা, এখন তারা পাল্টা চাপ প্রয়োগ করার কৌশল খেলায় মেতেছে। এটা হবে আমরা অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম, বোঝা যায়। কেননা একজনকে বারবার আঘাত করলে সে একটা সময় শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটাই কিন্তু ইতিহাস বলছে। যদি তাদের মধ্যে যুদ্ধ বাঁধে, এর প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়বে, সেটা আমরা জানি। কিন্তু ইরান যখন তাদের উপর বারবার প্রকাশ্যে হুমকি, পাল্টা হুমকি, কূটনৈতিক সংযম সীমা ছাড়াচ্ছে, তখন তারা কি বা করতে পারে? রাজনীতি কখনো স্থায়ী সমাধান দেবে না, বরং সেটা অবিশ্বাস আর প্রতিশোধের চক্রকে আরো গভীর করে তুলবে। ইরান আর ইসরায়েল উভয় পক্ষের উচিত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে এই উত্তেজনাটাকে কমিয়ে দেওয়া। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, দুটো দেশকেই যুদ্ধ শুরু করা যতটা সহজ, তার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত কঠিন। আজকের একটা ঘোষণায় আগামী দিনের বৃহত্তর সংঘাতের বীজ হয়ে উঠতে পারে। তাই বিশ্ববাসীর প্রত্যাশা, এই সংকট যেন আলোচনার টেবিলে সমাধানের দিকে এগোয়, যুদ্ধক্ষেত্রে নয়। দেখুন, এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এই ঘটনাকে, অর্থাৎ হেডলিস্টকে সামনে রেখে, তাহলে দুই দেশেরই ক্ষতি হবে। আর এই মুহূর্তে ইরান যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে, ইসরায়েলও কিন্তু কম কিছু নয়। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আমরা এগিয়ে রাখি, এই মুহূর্তে ইরান অনেকটা এগিয়ে থাকবে। আর এটা মনে রাখতে হবে, ইসরায়েলের ওপর কিন্তু আমেরিকার হাত রয়েছে। সব জিনিস ভুলে গেলে চলবে না। তবে শেষ পর্যন্ত একটা জিনিস সত্যি, ইরানের ওপর যেভাবে ইসরায়েল প্রথম থেকে একটার পর একটা হামলা করেছে, তার পাল্টা প্রতিশোধ নিতে তারা কিন্তু মরিয়া ছিল। এই হিট লিস্ট অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে। যদি ভবিষ্যতে ইরান আগাম হামলা করে ইসরায়েলের ওপর, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে এরা পাল্টা ধাক্কা খেতে খেতে এবার ধাক্কা
দেওয়ার কথা ভাবছে।